আসসালামু আলাইকুম। না বলার কথা অনুষ্ঠানে আপনারা যারা আমার সাথে সম্পৃক্ত আছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সালাউদ্দিন আপনাদের সঙ্গে হয়েছি। সুপ্রিয় দর্শক বা শ্রোতা আপনারা যারা আমার সাথে সম্পৃক্ত হয়েছেন, আজকে আমাদের আলোচনা করব বাংলাদেশের বিশ্ববিদ্যালয়। বিভাগে বিভক্ত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা সরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে চিনি বা আমাদের কাছে পরিচিত, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এই পাবলিক অ্যান্ড প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তিনটি পোস্ট আছে, যেগুলো এক্সিকিউটিভ পোস্ট, যেগুলো সরকার কর্তৃক সরাসরি নিয়োগ হয়ে থাকে। সেগুলো হলো ভিসি, প্রভিসি, ট্রেজারার, ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার। এবং সকল বিশ্ববিদ্যালয়ের পদাধিকার বলে চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের, তিনি চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। আজকে আলোচনা করব এই প্রো ভাইস চ্যান্সেলর, উপাচার্য, প্রভিসি, ভিসি, প্রভিসি, ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার পদে নিয়োগ প্রক্রিয়া কিভাবে হওয়া প্রয়োজন, এবং সেই প্রক্রিয়া কিভাবে হওয়া প্রয়োজন তার আগে আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিভাবে প্রোটোকল রয়েছে, কিভাবে একজন শিক্ষক প্রভাষক বা লেকচারার পদ থেকে সিনিয়র প্রফেসর পর্যন্ত হয়ে থাকেন। সেই বিষয়টি অনেকের কাছে বোধগম্য নয়, অনেকে আমরা জানি না। সাধারণত বিশ্ববিদ্যালয়ের যে একটা নিয়ম থাকে, মেধাবী যারা ছাত্র সাবজেক্টে নিজ সাবজেক্টে বা বিষয়ে যারা অনার্স সম্মান শ্রেণীতে এবং মাস্টার্স শ্রেণীতে, তারা যারা প্রথম শ্রেণী, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই ধরনের টপ লেভেলের রেজাল্ট করে থাকে, গোল্ড মেডেলিস্ট হয়, তাদেরকে আমরা শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়ার কথা। যদিও গত দুটো আমলে আমরা লক্ষ্য করেছি দলীয় বিবেচনায় অনেক শিক্ষকই নিয়োগ হয়েছে, যোগ্যতার বিষয়ে বিবেচনা করা হয়নি। জাতির বিবেক বা জাতির ক্রান্তিকালে জাতির পরামর্শক হিসাবে শিক্ষকরা কাজ করে থাকেন। সুতরাং শিক্ষকদের নৈতিকতা থেকে শুরু করে সবকিছু কিন্তু আদর্শনীয় হতে হবে জাতির কাছে। যারা ভবিষ্যৎ প্রজন্ম তারাই কিন্তু শিক্ষকদের কাছে মানুষ হয় এবং পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বগুলো গ্রহণ করে থাকে। আমরা প্রথমে আলোচনা করি যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিভাবে হয়। আমি বললাম যে মেধাবীরা প্রথমে ভাইবা হয়, কোনো রিটেন টেস্ট হয় না, সেখান থেকে প্রভাষক নিয়োগ করা হয়। এই প্রভাষকরা 2 বছর চাকরি করার পর যারা সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পায়, সেই জায়গায় তাদের কিছু জিনিস রয়েছে, রিসার্চ দরকার, পাবলিকেশন দরকার থাকে। সেই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করে তখন 2 বছর পর অটোমেটিক্যালি তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়। এবং লেকচারার হিসেবে যখন তারা নিয়োগ প্রাপ্ত হন, তখন যাদের প্রত্যেকটি ফার্স্ট ক্লাসের জন্য আলাদা আলাদা এক একটি ইনক্রিমেন্টও তাদের বেতনের সাথে সম্পৃক্ত বা সংযোগ করে দেওয়া হয়, তারা যেন অন্য কোনো জবে না যান। যেহেতু মেধাবী, মেধা যেন ট্রেন বাইরে না হয়ে যায়, সেই কারণে তাদের বেতনটা একটু বাড়তি করে দেয় গভর্নমেন্ট, এবং যেগুলো পরবর্তী স্কেলে গেলে অ্যাডজাস্টমেন্টে আসে। এবং এরপরে আসেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পর অ্যাসোসিয়েট প্রফেসর। এই অ্যাসোসিয়েট প্রফেসর হতে আরো 4 থেকে 5 বছর সময় লাগে। পিএইচডি ডিগ্রির একটা বার্তা রয়েছে যে অনেকেই পিএইচডি ডিগ্রি করে আসেন 4 থেকে 5 বছর, এবং সেখান থেকে আরো 5 বছর সময় লাগে একজন প্রফেসর হতে। তাহলে আমরা কি জানলাম যে লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর বা সহযোগী অধ্যাপক, এবং এর পরবর্তীতে অধ্যাপক। লেকচারার হলো নবম গ্রেড, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 2 বছরে, যেটি সরকারি কর্মকর্তা কর্মচারীরা সাধারণত ষষ্ঠ গ্রেডে 5 বছর চাকরি করলে ষষ্ঠ গ্রেডে তারা পদোন্নতি পায়, কিন্তু শিক্ষকরা মাত্র 2 বছরে ষষ্ঠ গ্রেডে পদোন্নতি পায়, এবং সহযোগী অধ্যাপক যখন হন সেটি চতুর্থ গ্রেডে চলে যায়। যদিও আমরা জানি যে একজন সরকারি কর্মকর্তা বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা যখন এই ষষ্ঠ গ্রেডে তারা 5 বছর চাকরি করে, তারপর তারা পঞ্চম গ্রেডে যায়, এবং পঞ্চম গ্রেড থেকে তাদের পদোন্নতি। কিন্তু শিক্ষকদেরকে এক ধাপ এগিয়ে রাখা হয়েছে, তাদেরকে চতুর্থ গ্রেডে দেওয়া হয়। চতুর্থ গ্রেড থেকে যখন তারা প্রফেসর হন ক্রাইটেরিয়া পূরণ করার পর, তখন হয়তো তাদের বয়স হয় 36-37-এর বেশি নয়, 37-এর মধ্যে একজন শিক্ষক প্রফেসর হয়ে যায়। তৃতীয় গ্রেড, যেটি যুগ্ম সচিব পদমর্যাদার একজন, তিনি সরকারের অধীনস্থ কর্মচারী হিসাবে পদোন্নতি পান। এবং এই যে প্রফেসর
কয়টি ভাগে বিভক্ত? 3টি ভাগে বিভক্ত রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। একটি হলো থার্ড গ্রেডের প্রফেসর, যখন তিনি সহযোগী অধ্যাপক থেকে প্রফেসর বা অধ্যাপক র্যাঙ্কে পদোন্নতি পান এবং সেখান থেকে একটা নির্দিষ্ট সময়ের পর তারা কিন্তু দ্বিতীয় গ্রেডে দ্বিতীয় উচ্চতর স্কেল হিসাবে দ্বিতীয় গ্রেড পেয়ে থাকেন, যেটি টাইম স্কেল, যদিও কিনা চতুর্থ গ্রেডের পর না থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রণোদনা হিসাবে এই জিনিসটি সরকার দিয়েছেন, বা ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, মঞ্জুরি কমিশন যেটি রয়েছে তারা অনুমোদন করেছেন, শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন করেছেন যে শিক্ষকরা তৃতীয় গ্রেডের পর আবার দ্বিতীয় গ্রেডে একটা সিলেকশন গ্রেড পাবেন ওনারা, এবং ওনারা পেয়ে থাকেন। এবার দুটো স্তরে ভাগ হয়ে গেল অধ্যাপক, তৃতীয় গ্রেড, দ্বিতীয় গ্রেড। এরপর চলে যান যে টোটাল বিশ্ববিদ্যালয়ে যতজন যে অধ্যাপক থাকেন সেই অধ্যাপকের 25% গ্রেড 1-এ পদোন্নতি পায়। অর্থাৎ যখন প্রফেসর সিনিয়র যারা রয়েছেন রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন, তখন কিন্তু ক্রমান্বয়ে বা একটা সিরিয়াল অনুযায়ী যে সকল শিক্ষক সিনিয়রিটির ভিত্তিতে যারা ওই 25% মধ্যে প্রবেশ করেন তারা কিন্তু গ্রেড 1 প্রফেসর হিসেবে চিহ্নিত হন, যেটি সিনিয়র প্রফেসর। যদিও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর বলা হয় না, কিন্তু এটা বলা উচিত, যেহেতু এটা পার্থক্য রয়েছে। আমরা জানি যে সচিব গ্রেড 1, তারপরে যখন সিনিয়র সচিব করা হলো তখন কিন্তু বেতন বাড়ানো হলো, পদের ভিন্নতা আনা হলো, সচিবের পর সিনিয়র যোগ করে দেওয়া হলো আগে, যার ফলে সিনিয়র সচিব যে ভিন্ন একটা পদ এবং এটা উপরের শ্রেণীর একটা পদ সেটি নির্ধারিত হলো, মানুষ বুঝতে পারলো। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই প্রফেসর কে বড় কে ছোট বোঝার একটা উপায় নেই। এটি হলো বাংলাদেশের যে একজন থার্ড গ্রেডের প্রফেসর, সেকেন্ড গ্রেডের প্রফেসর এবং গ্রেড 1 প্রফেসর বা সিনিয়র প্রফেসর। এখন আসুন যে এই যে ভিসি, প্রভিসি, ট্রেজারার, এই 3টি নিয়োগ কিভাবে হয় বা কিভাবে হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ে যিনি প্রফেসর হয়, দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সাধারণত সরকারের মন্ত্রণালয়ের বা পার্লামেন্টের অনুমোদন ক্রমে 65 বছর চাকরির মেয়াদ ওনাদের, সঙ্গত কারণে দীর্ঘদিন চাকরি করতে পারে। দেখা যায় যে একজন শিক্ষক যখন 60 বয়স হয় তার ছাত্ররাই ওই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়। তো 50 বছরের একজন শিক্ষক অধ্যাপক একজন যে এই একই বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন যার বয়স 60-62, তার কিন্তু ছাত্র। সুতরাং যখন ভিসি, প্রভিসি, ট্রেজারার এই 3টি নিয়োগ করার বিষয় আমাদের মাথায় আসে, আমি বিনয়ের সাথে রাষ্ট্র পরিচালনার বিজ্ঞ কর্তাদের কাছে অনুরোধ করব এই বিষয়ে আপনারা বিবেচনা করবেন যে শিক্ষকদের সম্মান করেন কিন্তু অপমান করেন না। কেন? যে শিক্ষকটি গ্রেড 1 প্রফেসর হয়েছেন অবশ্যই ওনার যোগ্যতা রয়েছে। দলীয় বিবেচনায় আপনার পারপাস সাফ করার উদ্দেশ্যে কোনো শিক্ষককে বলির পাঠা বানায় না, ভাইস চ্যান্সেলর করেন না, কারণ তার মেধা, তার যোগ্যতা, তার জ্যেষ্ঠতা সবকিছু চিন্তা করে বানায়। এখন ধরুন একজন শিক্ষক 60 বছর বয়স, তারপর একজন শিক্ষক 50 বছর, আপনি যদি 50 বছর বয়সের একজন শিক্ষককে ভাইস চ্যান্সেলর বানিয়ে দেন, তাহলে দেখা যাবে যে উনার পদটা বিশ্ববিদ্যালয়ের সবার থেকে উপরে। উনার শিক্ষক যার বয়স 60 বা 61, উনি চাকরিরত অবস্থায় রয়েছেন, সিনিয়র একজন প্রফেসর জুনিয়র একজন প্রফেসরের অধীনে চলে আসবে। এটা চাকরি জীবনে সম্মানের থেকে অপমানটাই বেশি। সুতরাং আমরা রাষ্ট্র যেন কাউকে জীবিত অবস্থায় অপমান না করি, এই জায়গায় আমাদের কনসার্ন হওয়া উচিত। যেন একজন, আপনারও তো শিক্ষক হতে পারেন, তো সুতরাং উনি জীবিত আছেন, উনি কর্মরত অবস্থায় আছেন, উনার জায়গায় উনার একজন জুনিয়রকে আপনি ভিসি বানিয়ে দিচ্ছেন, উপাচার্য বানিয়ে দিচ্ছেন, প্রভিসি বানিয়ে দিচ্ছেন, তাহলে এর থেকে দুঃখ কষ্ট হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড 1 দেখতে দেখা যায়, গ্রেড 3 দেখতে দেখা যায়, দ্বিতীয় গ্রেড দেখা যায়, কিন্তু তাদের জীবনযাত্রার মান কিন্তু অতটা উন্নত নয়, কারণ তারা সেফ বেতনের উপরে নির্ভর করে। কখনো প্রজেক্ট পেলে সে প্রজেক্টে একটা আলাদা সম্মানই থাকে, সেটা পেয়ে থাকেন। সুতরাং শিক্ষক জাতির মেরুদণ্ড, শিক্ষক আমাদের পিতৃতুল্য, তাদেরকে অসম্মান করার অধিকার আমাদের নেই। আমরা যেন রাজনীতি করি, অল্প বয়সে অনেক বড় মন্ত্রী হয়ে যাই, অনেক বড় পোস্ট পেয়ে যাই। সুতরাং রাজনীতির সাথে শিক্ষকতার
শিক্ষা প্রতিষ্ঠানের প্রটোকলটাকে কখনো আপনারা একই পাল্লায় মাপবেন না, একই চোখে একই দৃষ্টিতে দেখবেন না। কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষক একসাথে চাকরি করেন। যে আজকে ছাত্র সে আগামীকালকে শিক্ষক হবে, যিনি আজকে শিক্ষক তিনি আগামীকালকে আরো সিনিয়র শিক্ষক হবেন। সুতরাং ছাত্রের সাথে চাকরি করতে গিয়ে যদি ছাত্রের অধীনে আমাকে চাকরি করতে হয়, তাহলে এর থেকে দুঃখ, বেদনা, কষ্ট আর লজ্জা আর কোথাও রাখার মতো জায়গা থাকে না। সুতরাং একজন শিক্ষক যেহেতু 65 বছর পর্যন্ত চাকরি করার একটা সুযোগ পায়, সুতরাং সেই শিক্ষককে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে, সরকারের নীতি নির্ধারক মহলে আপনারা যারা আছেন, ওই শিক্ষককে অন্তত 60 বছরের নিচে কোনো শিক্ষককেই ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দিয়ে না। 60 বছরের পরে দিলে উনি যখন 64 বছর বয়স হবে, তখন দেখা যাবে যে আর 1 বছর চাকরি করে রিটায়ারমেন্টে চলে যাবেন। যেটা একটা ভালো জিনিস। প্রভিসি, যেহেতু প্রভিসি 4 বছর হওয়ার পর ওনার আর একটা সুযোগ থাকবে ভিসি হওয়ার, সুতরাং আমার মনে হয় না প্রভিসি 57 বছরের নিচে কাউকে প্রভিসি করা উচিত। সুতরাং এই দুইটা পদ আপনারা একটু বিবেচনা করেন যে ভিসি এবং প্রভিসি একটা 60 একটা 57 নিচে দিয়েন না। এখন বলতে পারেন যে 57 দিলে উনিও তো জুনিয়র, সেই ক্ষেত্রে আপনি বিবেচনা করতে পারেন, যদি এইটাই আপনার উপলব্ধি হয় জুনিয়রের আন্ডারে সিনিয়র শিক্ষককে বাংলাদেশের প্রেক্ষা আর অপমান করবেন না, আর লজ্জা দিবেন না, আর বেদনা দুঃখ দেবেন না শিক্ষকদেরকে, তাহলে 60-এর উপরে দুজন টিচারকে আপনি একজন প্রভিসি এবং উপাচার্য এবং বা ভিসি প্রভিসি বানান, সেটাতে কারো আপত্তি থাকার কথা নয়। যদি আপনারা 50 বছর বয়সে বা 48 বছর বয়সে বা 52 বছর বয়সের একজন শিক্ষককে পলিটিক্যাল স্কিল সাপোর্টের বিবেচনায় যদি ভিসি বানিয়ে দেন বা প্রভিসি বানিয়ে দেন, তাহলে কিন্তু প্রোটোকল নষ্ট হচ্ছে। কিভাবে হচ্ছে? যখন এই শিক্ষক তার 4 বছর মেয়াদি শিক্ষক ভিসি বা প্রভিসির দায়িত্ব শেষ করবে, তখন কিন্তু ওনাকে আবারও কর্মে ফিরতে হবে, শিক্ষকতার পেশায় ফিরতে হবে। তখন দেখা যাবে যে উনি একদিন গাড়ি পেয়েছেন, বাংলো পেয়েছেন, এখন কিছুই পাচ্ছেন না, নর্মালি হাঁটা চলা করে চলছেন, এটাও তার জন্য একটা বেদনাদায়ক। এবং অনেক সময় দেখা যায় যে এই যে একটা বড় পোস্ট থেকে নিচে নেমে ওনারা গ্রুপিং করে, এবং বিশ্ববিদ্যালয়ের এই ভিসি প্রভিসি পোস্ট থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই শিক্ষকদের যেভাবে তাদের ব্যাড সাইড গুলোকে উন্মোচন করেন, যেটা জাতির জন্য দুঃখজনক, বেদনাদায়ক। শিক্ষকরা যেন নোংরা রাজনীতির সাথে সম্পৃক্ত না হয়, আর আমরা যারা নীতি নির্ধারক আপনারা যারা আছেন, আপনারা যেন এই জাতির বিবেক যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদেরকে যেন নোংরা রাজনীতির সাথে সক্রিয় না করি, সম্পৃক্ত না করি, এই দিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত। আমরাই কিন্তু যারা রাজনীতি করি, আমাদের যারা আমাদের যারা অনুগত, তাদেরকে আমরা বিশ্ববিদ্যালয় পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের মোটামুটি একটা শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছে অলরেডি। সব বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সরকারের পা চাটা ছাড়া ভিসি হওয়াটা একেবারে মুসিবতের বিষয়। এখন যেমন মানুষ ছুটছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে, সেখান থেকে ছুটছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে, যেহেতু উনি নির্বাহী এখন দেশের প্রধান উপদেষ্টা, ওনার কাছে ছুটছেন। এবং এইটা নিয়ে যখন উনি ভিসি নিয়োগ পেয়ে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে হয়তো বা যেহেতু আওয়ামী লীগের এখন অবস্থান নেই, বিএনপির লোকরা সব ঠাসা হয়ে যাচ্ছেন এবার তাদের বিভিন্ন ধরনের এক্সট্রা দায়িত্ব নেওয়ার জন্য, কে কিভাবে, এবং সেই দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু ছাত্রদের ঢাল হিসাবে ব্যবহার করছেন। আরেকটি কথা বলি, ছাত্রদের বলছেন যে তোমরা আমার জন্য বলো, প্রভিসি করার জন্য, ভিসি করার জন্য আন্দোলনে আমি ছিলাম, ট্রেজারার করার জন্য। আরেকটি, ট্রেজারার শব্দটা যখন আসে, এটা একটা বিবেচনার বিষয়। ট্রেজারার কি? অর্থনৈতিক বিষয়গুলো দেখাশোনা করে। এই জিনিসগুলো অ্যাকাউন্টিং বিষয়ের সাবজেক্ট, বিবিএ অ্যাকাউন্টিং বিষয়ের সাবজেক্টে যে ছাত্ররা ছিলেন বা শিক্ষকরা আছেন, ওনারা এলিজেবল। এটা ইসলামী শিক্ষা, লর ছাত্র অথবা বাংলা, ইংরেজি, কেমিস্ট্রি, সায়েন্সের ছাত্র, এদের কিন্তু পদ নয়। এই বিষয়টা বিবেচনা করবেন। এই বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে ট্রেজারার নিয়োগের ক্ষেত্রে যে সকল বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং সাবজেক্ট রয়েছে, সেখানকার শিক্ষককে বানানোর জন্য আমার একটা পরামর্শ সরকারের কাছে, এবং আমার এটা নৈতিক দাবি যে এত কিছু হচ্ছে, আপনি একজন ইসলামী শিক্ষা, আপনি ইতিহাসের দিককে, আপনি যে বাংলার প্রফেসরকে আপনি ট্রেজারার বানিয়ে দিচ্ছেন, উনি তো কিছুই বুঝেন না। ওনাদেরকে যারা অর্থ বিভাগের ডিরেক্টররা থাকেন, যা বুঝাবেন তাই কিন্তু বুঝবে, বা ডেপুটি ডিরেক্টর, এডিশনাল ডিরেক্টর যারা আছেন,
সেগুলো বুঝবে। সুতরাং ট্রেজারারটা অ্যাকাউন্ট বেস যারা রয়েছেন শিক্ষক তাদেরকে বানান, এবং যে সকল বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং এর টিচার নেই সেই সব বিশ্ববিদ্যালয়ে অন্য বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এর একজন টিচারকে ডেপুটেশনের ট্রেজারার বানান, অথবা যারা অ্যাকাউন্টিং বিষয়ের যোগ্য বা যাদের অভিজ্ঞতা রয়েছে সেই ধরনের কোনো ব্যক্তিকে বানান, শিক্ষককে বানানোর প্রয়োজন নাই। এই জিনিসগুলো একটু মাথায় রাখলে আমাদের জন্য ভালো হয়। পাবলিক বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সর্বোচ্চ বিদ্যাপীঠে সঠিক সিদ্ধান্ত নেওয়া জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জাতিকে সুসংগঠিত করার জন্য, জাতিকে একটা পুনর্গঠন করার জন্য, জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যতটা সম্ভব এক্সট্রা কাজ থেকে বিরত রেখে তাদের নিজের পেশায় নিজের সাবজেক্টে যেন মনোসংযোগটা বেশি করতে পারেন, সে বিষয়ে সরকারকে একটু কনসার্ন হওয়া উচিত। কারণ তাদের এই পড়াশোনা করাবে, পরীক্ষা নিবে, প্রশ্ন করবে, খাতা দিবে, এটা তাদের 20% কাজ। তাদের মেন কাজ রিসার্চ। তারা জাতিকে কিছু নতুন নতুন তথ্য দিয়ে যাবে, আগামী ভবিষ্যতের কঠিন পথ চলা যেন বাংলাদেশের মানুষের কাছে সহজ হয়। আপনারা অনেকক্ষণ আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন, এই জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।